সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আনসার সদস্য যেহেতু মাঠে নামছে, মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে, অতদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না। যদি কোনো অফিসার আসে, আপনার দরকার হয় অফিসার বাইন্দা রাখেন, বাবা টানাইয়া ঝুলাই রাখেন। আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। গেল 16 বছরে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় 29,000। সচিবালয় ঘেরাও ও নাশকতার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত। নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সজীব ওয়াজেদ জয় কিন্তু আনসারদেরকে দিয়ে তারা ক্ষমতা নিতে চেয়েছিল আওয়ামী লীগের পন্থীরা। সেই সাথে কিন্তু ডক্টর ইউনূস, বিএনপি, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলকে কিন্তু তারা পদত্যাগ করতে বাধ্য করতে চেয়েছিল এই আনসার দিয়ে। সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সেই সাথে সাথে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ডক্টর নজরুল ইসলাম কিন্তু খুবই ভয় পাচ্ছে এবং সে কিন্তু আওয়ামী লীগের পন্থী ছিল, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে? আজকের এই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। গেল 16 বছরে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় 29,000। সচিবালয় ঘেরাও ও নাশকতার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত। নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক। সাবেক সেনা কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমনটাই মনে করছেন। বিস্তারিত জানছেন দীপু শিকদার। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসারের একদল সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে অবরুদ্ধ করে তারা। ছাত্র জনতার উপর হামলাও চালানো হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত হন সমন্বয়করা। সহিংসতার ঘটনায় রাজধানীর 4 থানায় মামলা হয়। গ্রেফতার 375 আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গেল 16 বছরে 42,000 আনসার সদস্য নিয়োগ পান। এদের মধ্যে 29,000ই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের, বাকিরা অন্য সব জেলার। বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নিয়োগ পাওয়া আনসার সদস্যরাই দেশকে অস্থিতিশীল করতে রোববার মাঠে নামে। নানা পক্ষ থেকে উস্কানি পেয়ে বন্যা পরিস্থিতির মধ্যেই তাদের আন্দোলনে নামানো হয় বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। একটা বাহিনীতে যদি লোক নিয়োগ করতে হয়, সেটা সারা দেশ থেকে যোগ্যতার ভিত্তিতে, তার শারীরিক যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য যে সমস্ত যোগ্যতা সেট করা থাকে, সেগুলো এতগুলো তো একটা ডিস্ট্রিক্ট থেকে কোনোভাবেই পাওয়ার কথা না। এই অঙ্গীভূত আনসার বাহিনী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তারা। এবং এই বাহিনী রিসেন্টলি যেই গত পরশুদিন যেই আন্দোলন তারা করলো, যে বিদ্রোহ করলো, এরাই সেই সময়কার ডিজি আনসার আমিনুল হক, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় এই যে গত যে আনসার বিদ্রোহের ঘটনা হলো, এটা তারই প্ররোচনা হয়েছে এবং এতে বাইরের রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন রোববারের ঘটনায় আনসারের সাবেক মহাপরিচালক AKM আমিনুল হকের ইন্ধন থাকতে পারে। তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। তার দিকে আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু সে যদি এটার সাথে জড়িত হয় আমরা তদন্ত আবেদন জানিয়েছি, হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটি আমরা দাবি জানিয়েছি। সাবেক সেনা কর্মকর্তা আহসানুল্লাহ মনে করেন আনসার বাহিনীতে সংস্কার জরুরি। শুধু এই আনসার বিদ্রোহ না, এই সরকারকে নস্যাৎ করার জন্য আরও বিভিন্ন গোষ্ঠী নানা তৎপরতা পিছনে চালিয়েছে এবং এরা সামনে অব্যাহত রাখবে। তাদের বিদ্রোহের পিছনে কারা ইন্ধন জুগিয়েছে, কারা তাদেরকে নতুন নতুন পোশাক দিয়েছে, এগুলো সরকারকে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনেরও সংস্কার করতে হবে এই আনসারের আইনের, বিকজ এমন আইন করতে হবে যাতে তারা ভবিষ্যতে বিদ্রোহ করলে তাদের বিরুদ্ধে শক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। শেখ হাসিনার আমলে কে কোন প্রক্রিয়ায় আনসারে নিয়োগ পেয়েছেন তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা। আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। স্পেসিফিকলি যদি বলি, সরকার গঠন মানে ডক্টর ইউনূসের সরকার গঠন করার 3-4 দিনের মধ্যেই তারা ধাপে ধাপে রাস্তায় নেমে নানা ঝামেলা শুরু করেছিলেন। সেই ঝামেলা যে একটা পর্যায়ে এখানে আসবে আমরা বুঝতে পারছিলাম, এবং গতকাল সারাদিন এবং বিশেষ করে রাত পর্যন্ত যা গড়ালো তাতে এটা খুব স্পষ্ট একটা বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। সফল হয়নি সেটা শেষ পর্যন্ত, কিন্তু যেভাবে যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা যে একটা চক্রান্ত, এটা নিয়ে আমাদের কারোর নিশ্চয় কোনো রকম ন্যূনতম কোনো কনফিউশন থাকার কারণ নেই। আমরা জানি এটা পরে পত্রপত্রিকায় এসছে, খুব আলোচিত একটা বিষয়। 1991 সালে শেখ হাসিনা যখন
বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে পরাজিত হন নির্বাচনে এরশাদ পতনের পর। শোনা যায় আওয়ামী লীগ নাকি তাদের মন্ত্রিসভাটাও রীতিমতো গঠন করে বসেছিল, কিন্তু তারা হেরে গিয়েছিল। এতই তারা শকড হয়, শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। শেখ হাসিনা আসলে ক্ষমতায় না থাকলে কাউকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না। দিস ইজ হার অ্যাটিটিউড। আর 91 শেখ হাসিনার সাথে 2024 শেখ হাসিনার আকাশ পাতাল পার্থক্য আছে। সে সময়ও তিনি ন্যূনতম ছিটে ফোটা যতটুকু মানুষ ছিলেন, যতটুকু গণতান্ত্রিক মন মানসিকতা ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। আপাদমস্তক হিউব্রিস সিনড্রোমে আক্রান্ত একজন ভয়ঙ্কর মাফিয়া শাসক। ফলে তাকে যখন ক্ষমতা থেকে ছেড়ে পালাতে হয় ভারতে, বিরাট সক্ষমতা দেখানো, বিরাট পাওয়ারফুল ডেটা অ্যাটিটিউড দেখানো শেখ হাসিনাকে যখন পালাতে হয়, তার ইগো হার্ট হয়। সুতরাং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক এই সরকারকে ডিস্টেবিলাইজ করা যায়। আর যেটা হয় সেটা হচ্ছে শেখ হাসিনা চাইবেন, তার সাথে তার প্রভু ভারত তো আছেই এবং উনি এখনো সেই দেশের মাটিতে বসে আছেন। সুতরাং একটার পর একটা চেষ্টা হবে কিভাবে কতটা সংকটে এই সরকারকে ফেলা যায়, সেই চেষ্টাটাই ক্লিয়ারলি হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। এই যে একটার পর একটা গ্রুপ, এটা শুধু না, আরো বিভিন্ন রকম গ্রুপ মাঠে নামছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে। আমাদের বুঝতে বাকি থাকে না এদের উদ্দেশ্য কি। একটা সরকার ক্ষমতায় এসছে, যে সরকার ইভেন স্বাধীন হবার পরও আমাদের দেশের থানাগুলো থেকে পুলিশ পালিয়ে যায় নাই। এরশাদের সময় তো নাই, একটা পুলিশ ছিল না এই দেশে দিনের পর দিন। এখনো পুলিশ দায়িত্বে আসার পরও সেই অর্থে তার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করতে তারা পারেনি নানা রকম কারণে। সেরকম একটা সরকারের 2 সপ্তাহ যেতে না যেতেই এই পরিস্থিতি তৈরি করা। আর এই দাবি দাবার নামে এগুলো তো শুরু হয়েছে দায়িত্ব নেওয়া 2-3 দিনের মধ্যে থেকেই। ফাজলামও আমরা বুঝি, এবং একটা সীমা থাকা দরকার আছে, সীমা থাকা দরকার আছে। নানান রকম ভাবে এগুলো চলছে। যে সরকারটা মাত্র এসছে তাদের কাছে দাবি দেওয়া জানানো এবং কেন জানানোর চেষ্টা, যে সরকারের পায়ের নিচে এখনো খুব শক্ত মাটি নেই। শক্ত মাটি এই অর্থে যে প্রশাসন, জনসমর্থনের শক্ত মাটি আছে, এটা একটা মারাত্মক রকম ক্ষয়ক্ষতি হওয়ার, মারাত্মক রকম রক্তপাতের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানে গঠিত সরকার। এই রাষ্ট্রের সবাই এর সাথে আছে, আওয়ামী লীগের হয়ে হালুয়া রুটি খাওয়া লোক এবং তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করা সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়া সবাই আছে। কিন্তু যে মাটি নাই বলতে যে একটা রাষ্ট্রযন্ত্র আছে, তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো পুরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, যদি কোনো গার্ডে, কোনো ক্যাম্পে, কোনো আনসার অফিসার, টিআই, থানা অফিসার, ব্যাটালিয়ন, যেই যাক, অনেক জায়গায় শুনতে পারতেছি হাতিয়ার ক্লোজ অলরেডি হয়ে গেছে। কেউ দয়া কইরা হাতিয়ার ক্লোজ করার কোনো চাবি দিবেন না এবং হাতিয়ার ক্লোজ করার কোনো সুযোগ দেবেন না। আনসার সদস্য যেহেতু মাঠে নামছে, মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে, অতদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না। দয়া করে এই মেসেজটা সকল আনসারকে জানাই দেন, সকল গার্ডে জানাই দেন, কোনো গার্ডে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে। যদি কোনো অফিসার আসে, আপনার দরকার হয় অফিসার বাইন্দা রাখেন, বাবা টানাইয়া ঝুলাই রাখেন, রাইখা আমি ইমরান আনসার আমার পারলে একটা মেসেজ দেন, যে জায়গায় যাইতে বলবেন ঢাকার ভিতরে ওই জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। সবাই এই মেসেজটা সব জায়গায় দিয়ে দেন, ছড়িয়ে দেন, কোনো ক্যাম্পে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে। আসিফ নজরুল ইসলাম গত 5ই আগস্টের আগ পর্যন্ত গত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত ইসলাম তাদের জন্য অনেক কথা বলেছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। শক্ত অবস্থান নিয়েছিলেন, ভূমিকা নিয়েছিলেন, তিনি কথা বলতেন। আর আমার মনে হয় যে ওই সময়টাতে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিগুলো ছিল সবার কাছে নয়নের মনে ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম, এবং আওয়ামী লীগের কাছে চক্ষুশূল ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম। ইভেন এই কথাগুলো বলার জন্য ছাত্রলীগ কর্তৃক তাকে নিগৃহীত হতে হয়েছে, তার অফিসে ভাঙচুর করা হয়েছিল, তালা দেওয়া হয়েছিল, আরও অনেক অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি তার অবস্থান ভিকটিমদের পক্ষে, মানে যারা নির্যাতিত হয়েছিল তাদের পক্ষে বা বিপরীত রাজনৈতিক দলগুলোর পক্ষে অবস্থান ছিল। তো গত 5ই আগস্টের এই সরকারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টরের দায়িত্ব পেয়েছেন তিনি, সেটা হচ্ছে আইন এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়টা আছে সেটার। এখন আজকে যখন আপনারা দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে একটা রিট দায়ের করা হয়েছিল আদালতে, আপনাদের খেয়াল থাকার কথা। তো অ্যাটর্নি জেনারেলের যে ডিপার্টমেন্ট সেটাকে তারা প্রটেস্ট করেছে। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এই পদটাতে বসে তিনি আসলে কি ভাবছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। তবে আমরা এই ক্ষেত্রে একটু আগে আপনাদেরকে বলতে চাই, গত 5ই আগস্টের ঠিক 2 দিন আগে আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তাদের একসময়ের পুরনো মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামকে পট করে এটা নিষিদ্ধ করে দিয়েছিল একটা নির্বাহী আদেশের মাধ্যমে। তো আজকে সেই আদেশটাকে প্রত্যাহার করা হয়েছে। একটা গণতান্ত্রিক দেশে সবাই রাজনীতি করবে, এটাই আজকে আদালতের একটা নির্দেশনা আসছে। এখন
আওয়ামী লীগকে কি তাহলে নিষিদ্ধ করা যায়, যেহেতু গত 15 বছর বা সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সরকারের প্রত্যক্ষ মদদে, সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা রিট করা হয়েছিল। তো ডক্টর আসিফ নজরুল ইসলাম কি মনে করছেন? অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল ইসলাম বলছেন যে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, এটা তার ব্যক্তিগত মত। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর আজকে তার অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, বা ভিন্ন দলের যারা রাজনীতি করে, আওয়ামী বিরোধী যারা রাজনীতি করে, তাদের সোজা স্টাফ যে এই গণহত্যা হয়েছে সামহাও বা যে হত্যাগুলো হয়েছে এগুলোর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। এ ব্যাপারে আপনার অভিমত কি? তো আসিফ নজরুল ইসলাম তিনি খুবই স্পষ্ট ভাষায় বলেছেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি হাইকোর্টে করা হয় তখন অ্যাটর্নি জেনারেল তাদের যে অফিস আছে এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে আপনার এটি করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসাবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী একটা দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল। গত 15 বছরে তারা যা করেছে এটি তাদের অতীত ঐতিহ্যের সাথে যায় না। সেটি কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও সেটার সাথেও যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফেসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে। তিনি ব্যক্তিগতভাবে বলছেন দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তো অনেকেই বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নেই। যেটা করা যেতে পারে, আওয়ামী লীগকে গত 15 বছর যারা কলুষিত করেছে, যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনার অন্যায় করেছেন, ব্যাংক লুটপাট করেছেন, বা বিভিন্ন জায়গায় আন্দোলনগুলোকে দমন নিপীড়ন, হেফাজত থেকে শুরু করে পিলখানা, শাপলা চত্বর যাই ঘটছে বাংলাদেশে বা লাস্ট এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছেন, প্রশাসন থেকে শুরু করে যেই জায়গাগুলোতে আওয়ামী লীগরা মানে ম্যানুপুলেট করেছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় বা বিচারের আওতায় আনা উচিত। তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন সুযোগ নেই। এখন ব্যক্তিগতভাবে আমারও যেটা বক্তব্য, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য অনেক চেষ্টা করেছে সরকার নানানভাবে, মানে নেতৃত্বটাতে পরিবর্তন আনার জন্য একটা প্ল্যান বিও কিন্তু তারা করার চেষ্টা করেছে। অপরদিকে জামাতের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিয়েছে, কিন্তু এটা টিকে নাই। তো আওয়ামী লীগের বিরুদ্ধেও যদি এখন কোনো নিষিদ্ধ রিট করা হয়, এটাও কিন্তু ইন ফিউচার আইসা টিকবে না। জামাতের বিরুদ্ধে সরকার যে খড়গ চালাইছিল গত 15 বছর, আসলে কি জামাত তার শক্তি হারাইছে? নও। এই ঘটনাগুলোর ফলে জামাত তার শক্তি 10 গুণ বৃদ্ধি করতে পারছে, বিএনপি তার শক্তি 10 গুণ বৃদ্ধি করতে পারছে, তাই না? তো বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ সৎ, ভালো, পরিচ্ছন্ন আওয়ামী লীগের নেতাকর্মী আছে, কিন্তু ওই যে ক্ষমতার মধ্যে চেয়ারগুলোতে যারা বসেছিল, আপনারা যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় যাদের কথাবার্তা বলতে দেখছি, এলাকার চোর বাটপার বদমাইশ, ওই যে বঙ্গবন্ধু কোট লাগাইয়া সে আইসাবাই বিভিন্ন ধরনের কথা, বা মুরাদদের মতন আগে পিছনে এই বা বিচারপতি মানিকদের মতন মানুষগুলা, তারাই কিন্তু সামনে আসছে। আর যারা প্রকৃত ভালো মানুষ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কোনো পোস্ট পায় নাই, পদবি পায় নাই। আওয়ামী লীগের 15 বছর আমলে তারা নিজেরাই মামলা হামলা এলাকাতে অপমানিত, লাঞ্ছিত হয়েছে, যার কারণে এই মানুষগুলা তারা তো আছে এখনো দেশে, একটা ফ্যান বেস আছে এখনো, তবে লুটেরাদের সংখ্যাটা সামনে চলে আসছিল। তো আপনি কি মনে করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম যেই মতামত দিয়েছেন সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? আজকে দেখলাম উনি এই মতামত দেওয়ার সাথে সাথেই ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে ওই দালাল, আওয়ামী লীগের উমক তুমক, দেখেন এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। গত 15 বছর এই লোকগুলারে মানে আওয়ামী লীগ বলছে এক কথা, এখন আপনারা যারা আছেন তারাও কিন্তু বলা শুরু করছেন। ইভেন আমাদেরকেও, আমরা যখন গত 15 বছর মানে আমি আমার জায়গা থেকে 5-7 বছর যতটুকু নিউজে কথা বলি, যতটুকু পারছি কথা বলছি, ভালো লাগছে, কিন্তু এখন যখন আবার একটু কথা 19-20 হয় তখন মনে হয় দালাল। এই দৃষ্টিভঙ্গিটা থেকে বের হতে হবে। তো ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের সাথে আপনার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অনেক দিন থেকেই বাংলাদেশে আলোচিত এবং অনেকগুলো গুণে গুণান্বিত, এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে ছাত্ররা মান্য করেন, ডক্টর ইউনূস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই। এবং সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন। এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে, এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যে কোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে, এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এর বাইরে তার একাধিক দায়িত্ব। তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন, এরকম তার একটা ব্যক্তিত্বময়তা রয়েছে। তো এই জনাব আসিফ নজরুল তিনি যে মুহূর্তে উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন, সঙ্গত কারণেই এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে, যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি, কথাও হয়নি, কিংবা ভবিষ্যতে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি হওয়ার সম্ভাবনা নেই, এই মানুষগুলোও তার পেছনে লেগে গিয়েছে। এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন, তার কর্মজীবন, তার শৈশব, তার নীতি নৈতিকতা, কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে, ইতিবাচক কিছুই হচ্ছে না। এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয়।
এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না। তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন, তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে, এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন, সেই ডক্টর ইউনূস বলেন, সেনাপ্রধান বলেন, ছাত্ররা বলেন, এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে। এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দিবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই। এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই, এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময় পরে হয়েছে, অনেক পরে হয়েছে, এর ফলে কি হলো, তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন। আমি তার ক্লাসে যাইনি কখনো, কিন্তু আমার সাথে যারা MA পাস করেছেন, LLM করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি তাদের শিক্ষক, সেই কথা আমারও শিক্ষক। আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন, অন্য দিন থেকে, তাহলে আমাদের বয়সের পার্থক্য 2 বছরের মতো হবে আর কি। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি, তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, সভা সমিতিতে দেখা সাক্ষাৎ, এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল। উনি আমাকে সবসময় আসেন বসেন করে কথা বলতেন, যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যাচে ছিলাম, আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন। রনি বলেছেন, আপনি আপনি কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখন হয়তো করেন। তো এই কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া, আশীর্বাদ, শুভাশিস এটা থাকে, কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি। তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে, তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল, একেবারে ফর্মাল। আমি তার একজন শুভার্থী, তিনিও হয়তো আমার একজন শুভার্থী, এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে, জাতি নিয়ে, কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি, যদিও যেতে পারতে। এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের, তিনি এখন শিক্ষক, আমি ছাত্র ছিলাম, আবার তিনি যখন ছাত্র ছিলেন তখনও ছাত্র ছিলাম। এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতার পথিকৃত ছিলেন। তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের, এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চেয়েও ক্ষেত্র বিশেষের মানে যাকে বলে গুরুত্ব বহন করতো, এবং তখন শাহাদাত চৌধুরী, কাজী জাওয়াত, শাহরিয়ার কবির, ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন। এবং এই যে 3 জন লোক, শাহাদাত চৌধুরী, কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শাহরিয়ার কবির, এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজারভারও তখন ছিলেন না। এবং শাহাদাত চৌধুরী, আপনারা যারা তাকে না জানেন, না দেখছেন, কল্পনাই করতে পারবেন না, প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটোর মতো মনে করতেন। এই তার সাহস ছিল, শক্তি ছিল। শাহাদাত চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশ আর কেউ। এই কথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব শাহাদাত চৌধুরীর অধীনে চাকরি করেছেন। আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তি SM আলী, তার অধীনে কিছুদিন কাজ করার আমার সুযোগ হয়েছে ডেইলি স্টারে। তখন ডেইলি স্টার বের হয় নাই, দামি কপি বের হচ্ছে। ওই অল্প 15 দিন বা 1 মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে, আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন। তো আমি এই কারণে, তিনি হয়তো আমার নামও জানতেন না, চিনতেন না, কিন্তু আমি দূর থেকে দেখেছি। ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি SM আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি। তো তদ্রুপ শাহাদাত চৌধুরীর অধীনে কাজ করা যে কোনো মানুষের জন্য একটা গৌরবের বিষয়, পাথেয় হোক। এবং এটা উনিও বলবেন, মানে আমার বিশ্বাস যে যদি তাকে জিজ্ঞেস করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে বলবেন না, শাহাদাত চৌধুরীকে তার শিক্ষক বলবেন। তো ওখানে তিনি অনেক কিছু করেছেন। এই দেশের মানুষ যখন 15ই আগস্ট নিয়ে কথা বলতে পারত না, তখন তিনি এই 15ই আগস্ট এবং 4র্থ সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে, এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে 4র্থ সংশোধনী, 4র্থ না 5ম সংশোধনী, যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে মানে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এরকম ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল। তো এটাকে তিনি বলেছিলেন 5ম সংশোধনী প্যান্ডোরার বাক্স। আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এরশাদ জামানাতে, এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কত সাহস, আর যিনি প্রকাশ করেছিলেন তার কত সাহস। বা যুদ্ধাপরাধী গোলাম আজম থেকে শুরু করে অন্যান্যদেরকে, রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল, সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল, জাহানার ইমামের একেবারে দক্ষিণ হস্ত। তো তার যে যৌবন, ঠিক সেই যৌবনের যে একেবারে শুরুটা হয়েছিল এইরকম যাকে বলা হয় বিস্ফোরণমুখ একটা পরিবেশ পরিস্থিতিতে, জ্বলন্ত বারুদের মতো করে তার জীবন, যে যৌবনটা শুরু হয়েছিল 80 দশকের এই বাংলায়। তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তারপর সফলতা পেয়েছেন, ব্যর্থ হয়েছেন, জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন। সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল, সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাজ্ঞ। তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। তো রাষ্ট্র ক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না, তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং, যে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল। তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি, আর যারাই বক্তব্য দিয়েছি বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন। তো তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন, পথ হারিয়ে ফেলেছেন, বিভ্রান্ত হচ্ছেন।
তার এই কথাটা যদি তিনি বলতেন যে আমি বলিনি এই কথাটা, কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না, ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না, এতে তার ক্ষতি হতো না। এর কারণ হলো আমি দেখুন জামাতের সঙ্গে জামাত ইসলামী করে না এমন যারা লোকজন আছে রাজনৈতিক অঙ্গনে, আমি বলবো আমার সবচেয়ে বেশি সম্পর্ক। জামাত নিয়ে যদি কেউ কথা বলতে পারে কাগজ ও কলমে, তাদের মধ্যে আমি একজন। কিন্তু তারপর কিন্তু আমি জামাতের সমালোচনা করি। জামাতের কোনো নেতার সঙ্গে দেখা হলে বা তারা এলে বা আমি তাদের কাছে গেলে আমি প্রথমত বলি যে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। জামাত থাকুক, জামাত এটাকে আদর্শ হিসেবে নিক, কিন্তু এটাকে ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল হিসেবে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, যেটা বাদশাহ হারুন আর-রশিদ পারেননি। পৃথিবীতে এই 1400 বছরে অনেক অনেক মহামানব এসেছেন এই পৃথিবীতে, এবং তাদের একটা পশমের যোগ্যতা এই জমানাতে এই অন্তত গত 100 বছর বাংলাদেশে ছিল না। যেমন সম্রাট আওরঙ্গজেব 50 লক্ষ বর্গ কিলোমিটার, এখন ভারতের আয়তন হলো 30 লক্ষ বর্গ কিলোমিটার। আওরঙ্গজেবের রাজত্বের যে পরিধি 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল। 53 বছর তিনি রাজত্ব করেছেন। পৃথিবীর জিডিপি 37% অফ দ্য গ্লোবাল জিডিপি তখন এই মুঘল রাজদরবারের অধীন ছিল। তিনি ময়ূর সিংহাসনে বসতেন। ময়ূর সিংহাসনের দাম ছিল 200 কোটি স্বর্ণ মুদ্রা। এখন মুঘল যে গিনি সোনার মুদ্রা যদি ধরেন, তাহলে একটি স্বর্ণ মুদ্রার দাম যদি এখন 2 লক্ষ টাকা হয়, বাংলাদেশি টাকায় 2 লক্ষ, এই 2 লক্ষ ইন্টু 200 কোটি কত টাকা হয়? সেই সিআরে বসে তিনি 53 বছর সেই সিংহাসনে বসে রাজত্ব চালিয়েছেন। এখন আওরঙ্গজেবের সঙ্গে যদি আপনি শেখ হাসিনাকে তুলনা করেন, মোদীকে তুলনা করেন, আপনার কি মনে হবে? আওরঙ্গজেব কোথায়, তারা কোথায়? তো সেই আওরঙ্গজেব যিনি জিন্দা পীর ছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, তীর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ কাজা করেনি, নামাজে দাঁড়িয়ে যেতেন, সাক্ষাৎ ওলি আল্লাহ। তিনিও তো ধর্মভিত্তিক রাজনীতি করতে পারেননি, করেননি, চেষ্টাও করেননি। তো এই বিষয়গুলো এখন যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাচ্ছেন বা ওয়াজ করছেন, তাদেরকে এই রাজনীতিটা বুঝতে হবে। তাদেরকে ইবনে খালদুনের বইটি পড়তে হবে, আল মুকাদ্দেমা 100 বার পড়তে হবে। কি করে রাজনীতি হয়, রাজনীতির ইচ্ছা জাগে এবং রাজনীতি প্রতিষ্ঠিত হয়। যদি ধর্মভিত্তিক রাজনীতি হতো, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন। তাকে গিয়ে পায়ে হেঁটে গিয়ে মক্কা থেকে জেরুজালেম প্রায় 1500 মাইল, এই 1500 মাইল পথ হেঁটে গিয়ে ইহুদি এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে সমঝোতা করে জেরুজালেম যেটা যিনি অধিকার করেছেন সেই দুর্গের চাবি নেওয়ার জন্য হযরত উমর কেন সেখানে গেলেন, কি দরকার ছিল? কিন্তু বিজয়ী। এই জিনিসটা বুঝতে হলে ইবনে খালদুন পড়তে হবে। তো সেই দিক থেকে বাংলাদেশে আমি জামাতকে ভালোবাসি, মঙ্গল কামনা করি। জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা ভালো মানুষ তৈরি করে সেটাও চাই, কিন্তু জামাতের যে আইডিওলজি, যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলবেন, এটি হয়নি। ইলতুৎমিশ পারেননি, গিয়াসউদ্দিন বলবন পারেননি, চেষ্টাও করেননি, হয়নি এটা। তো কাজেই এখানে আল্লাহ রাসূলকে নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করবেন, এই জন্য আমি বললাম না। তো কাজেই এই যে এখন জামাতের প্রভাব, ইউনূস সরকারে বিএনপির প্রভাব, এবং এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এখন অতীতের যে কোনো সময় শক্তিশালী হলে, তাদের ভয়ে যদি সেই 5ম সংশোধনী নিয়ে এরশাদ জমানাতে সেই প্যান্ডোরার বাক্স এটাকে বলা এবং এটার বিরুদ্ধে দাঁড়ানো, জামাতের বিচার করার যে বিচারটা করেছে আওয়ামী লীগ, সেটির সূতিকাগার যিনি তৈরি করেছেন, যে কয়জন তৈরি করেছেন, তার মধ্যে একজন হলেন এই সময়ের সাহসী সন্তান আসিফ নজরুল। শুধু তাই না, এই কারফিউর মধ্যে কেউ যখন ঘর থেকে বের হয় না, তিনি তখন আরেকজন বা 2জন সঙ্গীকে নিয়ে তিনি শাহবাগ থানায় গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এই শক্তি তাকে কে দিয়েছে? তিনি সাহসী মানুষ। তো সেই সাহসী মানুষ কেন পথ হারাবেন? তিনি কেন দুর্বল হবেন? তিনি সে কথাই বলবেন যেটি তিনি আজীবন বলে এসেছেন, যে কথাগুলো বলে এসেছেন, যে বিশ্বাস তিনি করেছেন। কিন্তু তার যদি ডেভিয়েশন হয়, এই বিশ্বাস থেকে ডেভিয়েশন হয়, তার শত্রুরা মুচকি হাসবে, তার উপর আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেবে, এবং তিনি অন্যায় না করেও তিনি দোষী হবেন, হত্যা না করেও তিনি হত্যাকারী হবেন। এটি রাজনীতির নিয়ম পরিণতি। আমি আমার শিক্ষক, আমি আমার বড় ভাই, আমি আমার মুরব্বী জনাব আসিফ নজরুল, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, এবং তিনি ভালো করেন, সবচেয়ে ভালো করেন, ইতিহাস সৃষ্টি করেন। আইন বিভাগের 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন সরকারে আছেন, রেজওয়ানা আছেন, আদিলুর রহমান সাহেব আছেন, আসিফ নজরুল সাহেব আছেন। আমি তাদের সবার মঙ্গল কামনা করি, সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূসের মঙ্গল কামনা করি। ফেল হওয়া যাবে না। এই যে ছাত্র জনতা, যার মধ্যে যারা সমন্বয়কারী হিসেবে জড়িত, এরকম সারা বাংলাদেশে যদি শীর্ষস্থানে 1000 নেতা থাকেন, বিশ্বাস করে যদি ফেল করেন, এদের ভিটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে, এদের জীবন শেষ হয়ে যাবে। কাজে বিপ্লবকে কোনো অবস্থাতেই অন্য কারো হাতে তুলে দেওয়া যাবে না, এই বিপ্লবকে কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।